যদি তোমার ভেতরকার ইচ্ছেটা এরকম হয়ে থাকে যে যে ঘাটতিটা থেকে গেছে, যে ক্ষতিটা তোমার হয়ে গেছে সেটা তুমি পূরণ করে নিতে চাও এবং একেবারে উসুল করে নিতে চাও ফোর্থ সেমিস্টারে, তাহলে তোমাকে যে যে কাজগুলো করতেই হবে সেগুলো কিন্তু আমি এখন ডিটেলসে তোমাকে জানাতে চলেছি। এই কাজগুলো যদি তুমি অবশ্যই করে করতে পারো, মেনে চলতে পারো এই কথাগুলো, তাহলে ফোর্থ সেমিস্টারে কামব্যাক তো তোমার ঘটছেই এবং সেটা এমন ভাবে হবে যেটা তুমি হয়তো যতটা আশা করছো তার থেকেও হয়তো বেশি হলো। তো সেই কারণেই বলবো মনোযোগ সহকারে তো শুনতে তোমাকে হবেই, তারই সঙ্গে সঙ্গে সময় নষ্ট যেমন তুমি করবে না তেমনি বলা কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমার রেজাল্টটা, তোমার সাফল্যটা কিরকম হবে সেটা তুমিও এখন আন্দাজ করতে পারছো না। পরবর্তীতে হয়তো এরকমই কোনো উপস্থাপনা এসে তুমি অবশ্যই জানাবে যে সত্যি ফলপ্রসূ হয়েছে এবং খুবই কাজে দিয়েছে। তাই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও এবং ঠিক কি করলে তুমি ফোর্থ সেমিস্টারে তোমার ভূগোল বিষয়ের নাম্বারটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে পারবে সেটাই কিন্তু এখন বলতে চলেছি। তো তোমাদের প্রত্যেকেই চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন উপস্থাপনা। আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে, যেটা থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো। থার্ড সেমিস্টার যেটা অলরেডি তোমাদের হয়ে গেছে এবং তার ফলও প্রকাশ হয়ে গেছে, যেখানে তোমরা বহুজন বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো যে থার্ড সেমিস্টারে ভূগোল বিষয়ের পরীক্ষা কিন্তু তোমাদের একেবারেই ভালো হয়নি, আশানুরূপ তো হয়নি। তোমরা নাম্বার যেটা পেয়েছো, কেউ কেউ নাম্বার জানিয়েছো কত নম্বর পেয়েছো, কেউ কেউ জানাচ্ছ যে যত নম্বর আশা করেছিলাম তার থেকে বেশ কিছুটা নম্বর কম এসেছে, আবার বেশ কিছুজন এমনও করেছো কমেন্ট যে তাদের রেজাল্টটা সত্যিই ভালো হয়েছে, অ্যাভাব 30 এরকমও কিন্তু বেশ কিছু কমেন্ট এসেছে। তো তোমাদের এই প্রত্যেকের কমেন্টের ভিত্তিতে আমার মনে হলো যে তোমাদের ফোর্থ সেমিস্টারে ঠিক কতটা ফোকাস করা উচিত, কিভাবে করা উচিত, যাতে করে তোমরা তোমাদের এই ভূগোল বিষয়টায় একটা ভালো নম্বর তুলতে পারবে, সেটা তোমাদেরকে একটু জানানোর প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়েছে। এর আগে তোমাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি টিপস দিয়েছিলাম, সেখানে সমস্ত বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলেছিলাম কিভাবে তোমরা 95+ আশা করতে পারো। সেটা যেমন বলেছি তেমনি আজকের এই উপস্থাপনাটা কিন্তু শুধুমাত্র ভূগোল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ভূগোলের থার্ড সেমিস্টারের প্রশ্ন কিরকম এসেছিল সেটা তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু তোমরা পরীক্ষাটা দিয়ে চলে এসেছো, উপলব্ধিটা তোমাদের সব থেকে বেশি ভালো আমার থেকেও। সেখানে এমন কিছু অপশন ছিল যে অপশনগুলো একাধিক উত্তর হিসেবে পরিগণিত হতে পারে, কিন্তু আমাদের কাছে কোনটা সঠিক উত্তর তার ধারণা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ বোর্ডের তরফ থেকে যদিও জানানো হয়েছিল বিষয় ভিত্তিক অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছুই পাচ্ছি না। তো সবসময় চোখ রেখেছি ওয়েবসাইটে, সেখানে বোর্ডের ওয়েবসাইটে যখনই তোমাদের জন্য নতুন কোনো আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে এখন তোমাদের যেটা জানাতে চলেছি, মানে তোমাদের কমেন্টগুলো কালেক্ট করার পরে যেটা আমি বুঝলাম, তোমরা একটা অ্যাভারেজ নাম্বার পেয়ে গেছো ভূগোল বিষয়ে। খুব কম জনই আছে যারা বেশ ভালো রেজাল্ট করেছে, আবার খুব যে খারাপ হয়েছে এরকমও সংখ্যাটা কিন্তু কম, মোটামুটি প্রায় মাঝারি ধরনের রেজাল্ট হয়েছে, এই সংখ্যাটাই বেশি। অথচ এটা হওয়ার কিন্তু কথা ছিল না, যেহেতু প্রথম তোমরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ এবং যথেষ্ট প্রিপারেশন তোমাদের ছিল এবং বিষয়টা যেহেতু জিওগ্রাফি, তাই তোমরা যে একেবারে নিম্নমানের স্টুডেন্ট এটা একেবারেই কিন্তু বলা যায় না। তাহলে রেজাল্টটা কেন এমন হলো, যেখানে এমসিকিউ প্রশ্নের উপরে পরীক্ষা দিয়েছো, ওএমআর সিটে পরীক্ষা দিয়েছো, একটা স্কোরিং পরীক্ষা সিস্টেম, মানে এই থার্ড সেমিস্টার যেখানে একটা বড় সড়ো স্কোর হতে পারতো, অন্তত ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমরা সেটাই উপলব্ধি করেছো। সেই হিসেবে থার্ড সেমিস্টারে তোমরাও আশা করেছিলে এবং আমরাও আশাবাদী ছিলাম যে যেভাবে গাইড করা হয়েছে তোমাদেরকে সেই অনুযায়ী একটা ভালো নম্বর অতি অবশ্যই পাবে। অন্তত ভূগোল বিষয়ের ক্ষেত্রে তো আমি বলতেই পারি যে তোমাদের একদম সেমিস্টার 3 শুরু থেকে শেষ পর্যন্ত আমার দিক থেকে যতটা তোমাদের পক্ষে থাকা সম্ভব, তোমাদের জন্য করা সম্ভব, আমি কিন্তু সব রকম প্রচেষ্টা চালিয়ে গেছি। সেখানে তোমাদের টেস্ট পেপারের সমাধান থেকে শুরু করে, পারুল টার্গেটের উত্তর থেকে শুরু করে, একাধিক মডেল সেটের কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে, ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ারের যে ক্লাস সেইগুলো সমস্তটা একদম অধ্যায় ভিত্তিক সমস্তটাই কিন্তু তোমাদের কমপ্লিট করে দিয়েছিলাম। ওয়ান লাইনার কোশ্চেন কমপ্লিট করেছিলাম। সেক্ষেত্রে আমি কিন্তু ভীষণভাবে আশা করেছিলাম যে ভূগোল পরীক্ষা শেষে আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এসে জানাবে যে খুব ভালো পরীক্ষা হয়েছে এবং রেজাল্টের শেষে তো একেবারে নম্বরের বন্যা বয়ে যাবে, এরকমই কিন্তু আশা ছিল। কিন্তু পরীক্ষার যখন প্রশ্ন প্রকাশ
পেল তখনই বুঝলাম যে না, চিত্রটা কিছুটা হলেও আলাদা হতে চলেছে। প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝলাম এবং অপশন দেখে বুঝলাম। আর যখন রেজাল্ট প্রকাশ হলো সে তো আরোই করুণ অবস্থা, বুঝেই গেলাম কি হয়েছে। কিন্তু এখানে আমরা জানি না ঠিক এত কম নম্বর কি করে হলো। যে স্টুডেন্টরা যথেষ্ট পড়াশোনা করে তারা যথেষ্ট পরিমাণে শিওর হয়ে বলছে যে এই নাম্বার আমরা পাবো, কিন্তু সেখানে এতখানি নম্বর কম। দেখ, এটা নিয়ে আর খুব বেশি বলতে চাইছি না কি থেকে কি হয়েছে। আমরা এই দিকটাকে এখন আর তাকিয়ে দেখবো না, কারণ এই থার্ড সেমিস্টারটা তুমি কমপ্লিট করে চলে এসেছো, এর রেজাল্ট বেরিয়ে গেছে। এটা নিয়ে তোমার হাতে এখন আর কিচ্ছু নেই। এবার শুধু আমাদের দেখার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে। তোমাদের জন্য পিপিএস পিপিআর সিস্টেম রাখা হবে কি হবে না, এখনো পর্যন্ত তো সেই রকম সিস্টেম হবে না বলে জানিয়েছেন। ভবিষ্যতে কিছু ভাববেন কিনা বা আরটিআই নিয়ে কিছু বলেন কিনা, এই সব সম্পর্কে আমরা পরে ভাববো। এখন শুধুমাত্র তোমাদেরকে ফোকাস করতে হবে যে সামনেই কিন্তু ফোর্থ সেমিস্টার এসে যাচ্ছে, তাহলে তোমাকে কামব্যাক করতে হলে ঠিক কি কি স্টেপ নিতে হবে। তোমরা যারা ভূগোল বিষয়ে নাম্বারটা কম পেয়েছো, ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছো, ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছ এবং এখন ভাবছো যে কেন নিলাম বিষয়টা, না নিলেও তো পারতাম, এর থেকে সহজ কোনো একটা বিষয় যদি চুজ করে নিতাম হয়তো রেজাল্টটা এরকম হতো না। কিন্তু পছন্দের সাবজেক্ট ছিল তোমার ভূগোল, তাই তুমি সেটার দিকে কিন্তু অগ্রসর হয়েছো এবং ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবেও তুমি হয়তো এটা ভেবে রেখেছো যে আমি ভবিষ্যতের পড়াশোনাটা ওই ভূগোল বিষয়ের উপরেই করতে চাই। কিন্তু রেজাল্টের দিক থেকে যদি এত বড় একটা ধাক্কা প্রথমেই খেয়ে যাও তাহলে তো স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ হয়। কিন্তু আমি তোমাকে কয়েকটা কথা বলি। দেখো, টোটাল যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মিলিত মূল্যায়ন। তাহলে তোমরা দিয়েছো শুধুমাত্র থার্ড সেমিস্টার, এবং যদি শুধু ভূগোল বিষয়টাকেই ধরি তাহলে 100 নম্বরের মধ্যে তোমরা শুধুমাত্র দিয়েছো 35 নম্বরের পরীক্ষা। এখনো কিন্তু বাকি থেকে গেছে। সেটা কি থেকে গেছে, সেখানে এখনো যেটা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে 65 নম্বরের পরীক্ষা। কি 65 নম্বর না, ফোর্থ সেমিস্টারের লিখিত পরীক্ষা যেটা হবে 35 নম্বরের সেটা, এবং তার সঙ্গে সঙ্গে 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। মানে বড় মানের একটা পরীক্ষা তোমার বাকি থেকে গেছে। শুধুমাত্র 35-এর পরীক্ষা তুমি দিয়েছো, আর তাতেই যদি তুমি এইরকম ভেঙে পড়ো তাহলে কি করে হবে। সুযোগ কিন্তু তোমার কাছে এখনো রয়েছে, ঘুরে দাঁড়ানোর উপায়ও কিন্তু রয়েছে। তাই সেই জায়গাটা তোমাকে ধরতে হবে, ঠিক কোন জায়গা থেকে তুমি আবার বাঘ বা বাঘিনীর মতন তোমার রেজাল্ট তুলে ধরতে পারো, সেই জায়গাটাই কিন্তু তোমাকে বুঝতে হবে। সেটা কিরকম এবার একটু আসি। তুমি 35 নম্বরের পরীক্ষা দিয়েছো, আমি যদি ধরেও নিই যে খুব খারাপ রেজাল্ট হয়েছে এবং সেখানে নম্বরটা এসেছে 20 বা তার একটু ওপরে, সবার ক্ষেত্রে এরকম হয়নি, অনেকেই তার থেকে বেশি পেয়েছো। আর 20 নিয়ে যে পেয়েছে এরকম নম্বর কিন্তু প্রায় হাতে গোনা বলা যায়, ভূগোল বিষয়ের ক্ষেত্রে আমি বলছি। তাহলে যদি আমি 20ও ধরে নিই তাহলে 35-এর মধ্যে তুমি 20 পেয়েছো। এরপরে এখনো একটা 35 নম্বরের লেখা পরীক্ষা তুমি দেবে, 30 নম্বরের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে। আর এই 30 নম্বরের প্র্যাকটিক্যালে আশা করা যায় তুমি অতি অবশ্যই 20 থেকে 25-এর মধ্যে নম্বর পাবে। তাহলে আমি যদি সেখানে 20ও ধরে নিই তাহলে কত হয়ে গেল, 20 + 20 40। আমি কিন্তু এটা সবটাই সর্বনিম্ন ধরছি, তাহলে 40 নম্বর কিন্তু হয়ে গেল। এরপরে 35 নম্বরের লেখা পরীক্ষা। এইবার যারা খুব ভালো একটা নম্বর পেতে চাইছো তাদেরকে বুঝতেই পারছো যে কি পরিমাণ খাটলে তবে ওই নম্বরটা তুমি পুরোপুরি আদায় করতে পারবে। এই যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা 35 নম্বরের পরীক্ষা, সেখানে কিন্তু খুব সহজেই 30 অ্যান্ড অ্যাভাব নাম্বার তোলা যায়। এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশন হয় না। এমসিকিউ যেখান থেকে যত খুশি প্রশ্ন হতে পারে, তুমি যত খুশি পড়ে যাও সেখান থেকে না পাওয়ার, কমন পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। কিন্তু এইবার ফোর্থ সেমিস্টারে যেটা তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের উপরে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিন্তু তুমি একটা সাজেস্টিভ কোশ্চেন করে যেতে পারো। তবে যেহেতু তোমাদের প্রথমবার পরীক্ষা, এর আগের কোনো অভিজ্ঞতা এর উপরে নেই, তাই তোমাদেরকে একটু বেশি মাত্রায় কিন্তু খাটতে হবেই। আর যাদের রেজাল্টটা থার্ড সেমিস্টারে অনেকটা খারাপের দিকে হয়েছে তাদেরকে তো আরো বেশি মাত্রায় খাটতে হবে। তাহলে থার্ড সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে যে আমি 40-এর কথা বললাম এটা কিন্তু সর্বনিম্ন মান বললাম। অনেকে যারা 30 এবং তার কাছাকাছি পেয়েছো থার্ড সেমিস্টারে, তারা ধরে নাও প্র্যাকটিক্যালেও নিশ্চয়ই 25 বা তার উপরে পাবে। তাহলে সেখানে তোমার নাম্বারটা অলরেডি হয়ে গেল 30 আর 25 মানে 55 তুমি পেয়ে গেছো। তাহলে বাকি 35-এর পরীক্ষায় যদি তুমি 30 তুলতে পারো, নাম্বারটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে সেইটা ভেবে দেখো।
তো আমি সেই জায়গাটাই ধরতে চাইছি। আরো একটা যে কথা তোমাদের বলবো, যারা যারা মন খারাপ করে বসে রয়েছে এখনো পর্যন্ত ফোর্থ সেমিস্টারের হাতই দিতে পারছো না, ভয়ে, চিন্তায়, ভাবনায়, হতাশায়, তোমাদের জন্য বলি, দেখো এই যে পরীক্ষাটা হলো এবং এই যে রেজাল্টটা বেরোলো, এখানে কিন্তু সবারই হাল হকিকত কিন্তু একই রকম, তোমারই মতো তোমার বন্ধুদেরও অবস্থা, গোটা বাংলা জুড়েই কিন্তু একই চিত্র। সুতরাং সবাই যদি একই মান নিয়ে এগোয়, সেখানে তুমি পিছিয়ে পড়েছো, এটা ভাবনাটা বোধ হয় সঠিক নয়। কিছু জন হয়তো একটু বেশি এগিয়ে আছে, কিন্তু অধিকাংশ জন এই মাঝারি জায়গাটায় ছোটাছুটি ফেলে দিয়েছে। তাহলে এখান থেকে তোমাকে ওই প্রথম সারিতে যদি যেতে হয়, তাহলে সেখানে কি করতে হবে সেটাই এখন বলবো। তো হয়তো তোমার মনে হতে পারে যে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কেন লেন্দি হচ্ছে সেটাও তোমাকে বুঝতে হবে। তোমার এই যে হতাশা তোমাকে গ্রাস করে ফেলেছে, সেটা দূর যাতে করতে পারো তার জন্য একটু বললাম। এইবার তুমি কিভাবে নাম্বারটা কোথায় কতটা রয়েছে এবং সেখান থেকে কি কি পেতে পারো সেটা ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিলাম। এইবার আসবো আসল জায়গায়, অর্থাৎ ভূগোলের ঠিক কোন কোন জায়গাগুলোকে তোমাকে হিট করতে হবে এবং বিষয় ছাড়াও আর কোন দিকে তোমাকে নজর দিতে হবে। সময় এখন চলছে নভেম্বর, মাঝখানে রয়েছে এই নভেম্বরের পুরোটা সময়, ডিসেম্বরটা আর জানুয়ারি, এরপরে 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে ফোর্থ সেমিস্টারে। তো এই মাত্র যে 3টে মাস সময় রয়েছে, এই 3টে মাস আমি তোমাকে প্রথমেই যেটা করতে বলবো সেটা হচ্ছে কি, তোমার একটা নির্দিষ্ট রুটিন তোমাকে করতেই হবে। তোমার একটা ডেলি নির্দিষ্ট রুটিন তোমাকে করতেই হবে। আমি উপস্থাপনায় শুধু ভূগোল বিষয়টার কথা বলছি ঠিকই, কিন্তু শুধুমাত্র ভূগোল সাবজেক্ট তোমার রয়েছে এমন তো নয়। কারোর 5টা বিষয় রয়েছে, কারোর 6টা বিষয় রয়েছে। তাহলে সেই প্রত্যেকটা বিষয়কেই তো তোমাকে পড়তে হবে। শুধু তুমি ভূগোলে পাশ করে গেলে, ভূগোলে ভালো নম্বর পেয়ে গেলে তাহলে তো চলবে না। তোমাকে মোটের ওপর সবটাই কিন্তু ভালো করে করতে হবে। তার জন্য তোমাকে অতি অবশ্যই একটা ডেলি রুটিন বানাতেই হবে এবং তোমার মতন করে সেই শিডিউলটা করতে হবে। কারণ তুমি শুধু জানবে যে তোমার টিউশন টাইম কখন আছে, তোমার কতগুলো টিউশন আছে, বা স্কুল আওয়ার্স, এই সব বাদ দিয়ে, বা তোমার কোন সময় পড়তে ভালো লাগে বা কোন সময় তোমার পড়তে ভালো লাগে না একেবারে, বা তুমি সকালে পড়তে পছন্দ করো নাকি রাত্রে পড়তে পছন্দ করো, এই সব কিছুর ওপর নির্ভর করছে ডেলি রুটিনটা কেমন হবে। তাই সেই শিডিউলটা শুধুমাত্রই তুমি বানাতে পারবে এবং মাস্ট বি সেটা তোমাকে করতেই হবে এবং এই মুহূর্তেই করতে হবে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কি যে একটা হলো কি হলো না, তার রেজাল্ট যে কি আসবে, এটা তোমরা দীর্ঘদিন ধরে ভাবছিলে। তার কারণে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে আসার পরেও হয়তো ফোর্থ সেমিস্টার শুরু করতে পারোনি। তারপরে এই করতে করতে থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেল, আর এখন তোমরা সেটা নিয়ে অবসাদে ভুগছো। তাই ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস যে ঠিক কি আছে সেটাই হয়তো তুমি এখনো দেখে উঠতে পারোনি। যদি দেখে নাও তাহলে তো তুমি এক ধাপ এগিয়ে আছো, সিলেবাসটা তোমার জানা হয়ে গেছে। যদি তোমার এখনো না দেখা হয়ে থাকে তাহলে আমি বলবো একদম এই ভিডিওটা দেখার ঠিক পরপরই তোমার যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর সিলেবাসটা তুমি আগে বুঝে নাও। তুমি যদি এটাই না জানো যে কতটুকু পড়তে হবে, কোন কোন জিনিস তার মধ্যে রয়েছে, সেখানে সাপ রয়েছে না ব্যাঙ রয়েছে না গরু রয়েছে না আদার্স কিছু রয়েছে, সেটাই যদি তুমি না জানলে তাহলে তুমি পড়বেটা কি? তাহলে তো আরো পরের দিকে যত সময় এগিয়ে যাবে তুমি একেবারে হাবুডুবু খেতে থাকবে, অথই জলের মধ্যে পড়ে যাবে। তাই অবশ্যই তোমাকে সিলেবাসটা জানতে হবে এবং প্রশ্ন কাঠামোটাও বুঝে নিতে হবে। তোমাদের ভূগোল সিলেবাস ডিটেলসে আমি অনেক আগে জানিয়ে দিয়েছি, একদম ফোর্থ সেম শুরুর আগেই জানিয়ে দিয়েছি, থার্ড সেমিস্টার জাস্ট শেষ হওয়ার সঙ্গেই জানিয়েছি। তাছাড়াও সেখানে কি জানিয়েছি, তোমাদের প্রশ্নের কাঠামো সম্পর্কেও জানিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, অধিকাংশ জন হয়তো দেখেছো, অন্তত ভিউজ দেখে সেটা বোঝা যায়। যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করো, সেখানে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সিলেবাসটা বুঝে নেবে, তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই বুঝে নেবে প্রশ্ন কাঠামো। প্রশ্ন কাঠামো বোঝার কি দরকার আছে ম্যাম? অবশ্যই দরকার আছে, কারণ তুমি এটা যদি না জানো যে কিভাবে প্রশ্নের বিভাজনটা থাকবে, নম্বর বিভাজনটা থাকবে, তাহলে তুমি ঠিক কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা না জানলে তুমি কিভাবে প্রিপারেশন নেবে, কোন অধ্যায়টার উপর বেশি করে জোর দিতে হবে কি করে তুমি বুঝবে? বোঝা সম্ভব নয়। তাই সেটা অবশ্যই দেখে নাও। আর আশা করছি তোমাদের ফোর্থ সেমিস্টারে ভূগোল বিষয়ের বই এতদিনে নিশ্চয়ই তুমি কিনে ফেলেছো। যদি কোনো বিশেষ কারণে কারোর এখনো না কেনা হয়ে থাকে
তাহলে বলবো অন্তত একটু কষ্ট করে বই তো তোমাকে একটা কিনতে হবেই। একাধিক বই যারা রাখতে পারছো রেফারেন্স হিসাবে, মানে স্কুলের দেওয়া বইটা ছাড়াও, তাহলে তো খুবই ভালো। যদি নাও পারা যায় অন্তত পক্ষে একটা বই তোমাকে কিন্তু এখন কিনে নিতেই হবে। আর সময় নষ্ট নয়, একেবারেই নয়। কোমর বেঁধে শুরু করো, আদা জল খেয়ে শুরু করো। আর যে কথাটা তোমাকে বললাম, সিলেবাস বুঝে নাও, প্রশ্ন কাঠামো বুঝে নাও, যে কোনো একটা বইকে হাতে তুলে নাও। সেই বইটা কেমন, কি বৃত্তান্ত, এত কিছু আর ভাবলে চলবে না। এই বই নিয়েও প্রচুর রিভিউ ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, রিভিউ ভিডিও দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, বই কখনো খারাপ হয় না। সেখানে এবার কোনোটা একটু বেশি তথ্য সমৃদ্ধ হয়, কোনোটা একটু কম হয়। তো তুমি যে কোনো একটা অন্তত ধরে নাও। তারপরে এবার তোমাকে যেটা করতে হবে, তোমার ডেইলি রুটিন বানানোই হয়ে গেছে, সেই অনুযায়ী তুমি একটা টার্গেট ফিক্স করো। সেই টার্গেটে তুমি ঠিক করে নাও যে আমি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলবো, জানুয়ারিটা শুধু রিভিশনের জন্য রাখবো, তারপর ফেব্রুয়ারিতে শুধুমাত্র মডেল সেট দেখবো। এটা তুমি করতে পারো। আবার যদি তুমি এত তাড়াতাড়ি নাও করতে পারো, যদি মনে হয় এত তাড়াতাড়ি কিভাবে শেষ করবো, তাহলে সেটাকে আর একটু টেনে দাও। মানে তুমি তোমার মান অনুযায়ী, আমি বলে দিলেই তো শুধু হলো না, আমি চাপিয়ে দিলেই তো হলো না, তোমার নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। সেই অনুযায়ী তুমি একটা টার্গেট ফিক্স করে নাও। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে তার একটা পার্ট থার্ড সেমিস্টার হয়ে গেছে, এখনো তোমার প্র্যাকটিক্যাল রয়েছে, তারপর ফোর্থ সেমিস্টার রয়েছে। তো এইটার জন্য তোমাকে তো সময়টা একটু বেশি দিতেই হবে বাবা। তার জন্য কিন্তু একদম ঢিলেমি নয়, গড়িমসি করে উঠবো, আচ্ছা আর একটু পরে উঠবো, এইরকম করলে কিন্তু তোমার হবে না। আর্লি মর্নিং ওঠা অভ্যেস করতে হবে। আবার লেট নাইট করলেও কিন্তু চলবে না। দেখো, তুমি যদি ফিট অ্যান্ড ফাইন থাকো তবেই কিন্তু সেই এনার্জিটা পাবে যেটা তুমি পড়ার জন্য দিতে পারবে। তাহলে তার জন্য মিনিমাম যেটুকু ঘুমের প্রয়োজন সেটা তোমাকে ঘুমাতেই হবে। তোমাকে অনেকটা পড়তে হবে এটা ভেবে যদি ঘুমের পরিমাণ তুমি কমিয়ে দাও, তাহলে দেখবে একটা দিন তুমি খুব পড়তে পারলে, অনেকটা পড়তে পারলে, কিন্তু পরের দিন গিয়ে তার অর্ধেকও পড়তে পারছো না। কারণ তুমি ক্লান্ত, পরিশ্রান্ত, তোমার শরীর দিচ্ছে না, মাথা নিতে পারছে না, মাথা বনবন করে ঘুরছে, শরীরে মনে হচ্ছে যেন ঠেলে দিলেই পড়ে যাবো, এইরকম একটা ভাব কিন্তু এসে যাবে। তাই তোমাকে ওই মিনিমাম যে ঘুমটুকুর দরকার সেটা তোমাকে ঘুমাতেই হবে। এইবার তুমি সকালে যদি বেশি করে পড়তে পারো তাহলে সকালটার উপরে জোর দাও। যদি তোমার মনে হয় রাত্রে তোমার ভালো পড়া হয় তাহলে সেটার উপরে জোর দাও। কিন্তু ওই ঘুমের টাইমটা তোমাকে ফিক্স রাখতে হবে। আর একটা যেটা তোমরা মানে প্রায় অধিকাংশ জন, আমি বলে দিতে পারি 75% অ্যান্ড অ্যাভাব স্টুডেন্ট যারা জল খুব কম খায়। হ্যাঁ, এর সঙ্গে তোমার পড়ার কি সম্পর্ক প্রশ্ন হতেই পারে। অবশ্যই সম্পর্ক রয়েছে। জল শুধুমাত্র যে এই যে জলের অপর নাম জীবন, কেন তাকে বলা হচ্ছে, এই জল কিন্তু তোমার কাছে অবশ্যই একটা এনার্জি প্রোভাইড করে। এনার্জি ড্রিঙ্ক বলা যেতে পারে। তোমরা যে কোল্ড ড্রিঙ্কস নাও সেটাকে ভাবো যে এনার্জি ড্রিঙ্ক, না, একেবারেই কিন্তু নয়। জল, পিওর জল, এটাই কিন্তু তোমাকে এনার্জি দেবে। তাই নিয়মিতভাবে তোমাকে নির্দিষ্ট পরিমাণ জলটা খেতে হবে, যেটা তোমার শরীরের সমস্ত কিছুকে ঠিকঠাকভাবে বজায় রাখবে এবং তোমাকে এনার্জেটিক রাখবে। তাই সেটা অতি অবশ্যই তোমাকে করতে হবে। এরপরের টিপস হিসাবে যেটা বলবো, প্রশ্ন কাঠামোয় চলে যাচ্ছি। তোমাদের 3টে পোর্শন রয়েছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। এর মধ্যে পার্ট এ থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, অতি অবশ্যই এটা ভূগোলের কথাই বলছি। পার্ট বি, সেখানে 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং পার্ট সি, সেখানে 10 নম্বরের প্রশ্ন থাকবে। পার্ট এ কিসের ওপরে? প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। পার্ট বি কিসের ওপরে? সেখানে রয়েছে মানবীয় ভূগোল। আর পার্ট সি ভারতের ভূগোল। তো এই অংশগুলো তুমি একটু চোখ বুলিয়ে নাও, বইয়ের পেজগুলো উল্টে পাল্টে দেখে নাও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো যে কোন পোর্শনটা তুলনায় তোমার কাছে সহজ মনে হচ্ছে। যে অংশটা সহজ মনে হবে সেটার উপরে আগে জোর দাও, বেশি করে জোর দাও। এবং যে সময় তোমার একটু কম পড়তে ভালো লাগে সেই সময় তুমি ওটাকে নাও। সেইটা কেন করতে বলছি, কারণ যে জিনিসটা তোমার পড়তে ভালো লাগে সেটার উপরে যদি বেশি জোর দাও তাহলে সেখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তোমার ছুট হয়ে যাবে না। আর যেটা তোমার পড়তে ভালো লাগে না সেটাই তুমি বেশি টাইম দিচ্ছ, অথচ তোমার তো পড়তে ভালোই লাগে না, তাহলে মাথাটায় ঢুকবে কি? আর মাথায় যদি না ঢোকে সেটা তোমার পেপারে আসবে কি করে? সম্ভব নয়। তাই যেটা তোমার পছন্দ, যেটা ভালো লাগে সেটার উপরে বেশি করে জোর দাও। আমার যেটা মত, সেটা আমি আমার অভিমত অনুযায়ী বলতে পারি, সেটা হচ্ছে তোমার এই মানবীয় ভূগোল পোর্শনে তোমরা দেখবে মাত্র 2টো ইউনিট রয়েছে, মানে খুব অল্প পরিমাণ পড়া।
আর পড়তে গেলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, সহজ লাগারই কথা। তাই এই মানবীয় ভূগোলটার উপর তোমরা খুব খুব করে জোর দাও, যাতে এখান থেকে যে 10 নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমরা পুরোপুরি পেতে পারো। তাহলে এই মানবীয় ভূগোলের কথা যেমন বললাম, ঠিক তেমনি ভারতের ভূগোল পোর্শনটাও তোমাদের কাছে কিন্তু খুব একটা কঠিন লাগার কথা নয়, যেখান থেকে আরো 10 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এই 10, 10, 20 নম্বরের ওপরে বেশি করে জোর দাও। আর থেকে গেল যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, এটা কিন্তু একটা বড় অংশ এবং সেখানে অনেক কিছু বিষয় রয়েছে, অনেকটা সিলেবাস। তাই এটাকেও ছেড়ে দিলে তো চলবে না, কারণ এখান থেকে 15 নম্বরের প্রশ্ন রয়েছে। তাই এটাকেও তোমাকে জোর দিতে হবে। এবার তুমি বুঝে নাও কোনটা কোন সময় করবে, সেইভাবে এগিয়ে যাও। এই ট্রিক্সগুলো, এই টিপসগুলো যদি তুমি মানতে পারো আর এখন থেকেই যদি মেনে চলো, আমি তোমাকে বলতে পারি অবশ্যই অবশ্যই তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য 4th সেমিস্টারে। তবে তার সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ তোমাকে করতে হবে। সেই কিছু কাজগুলো কি? সেটা হচ্ছে নিয়মিতভাবে লেখা অভ্যাস করতে হবে। অতি অবশ্যই তোমাকে লিখতে হবে। প্রশ্নের মান অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে 2 নম্বরের জন্য কতটা লিখবে, 3 নম্বরের জন্য কতটা লিখবে, 5 নম্বরের জন্য কতটা লিখবে। কোন ধরনের প্রশ্নের জন্য ছবি আঁকতে হবে, সেই ছবিগুলোর উপরে বেশি করে জোর দিতে হবে। একেবারে সময় ধরে তোমাকে কিন্তু লেখা অভ্যেস করতে হবে। আর এখন থেকে যদি তুমি এটা করতে পারো, তবেই তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো পেপারটা শেষ করতে পারবে। 4th সেমিস্টারের জন্য তোমাদের 2 ঘন্টা নির্ধারিত, তার মধ্যে কিন্তু তোমাকে পুরো পরীক্ষা দিয়ে দিতে হবে 35 নম্বরের। তুমি যদি সময় ধরে লেখা অভ্যেসটা না করো, আমি বলছি তুমি কিন্তু পুরো প্রশ্ন অ্যাটেন্ডই করতে পারবে না। দেখবে সময় কোথা থেকে কিভাবে শেষ হয়ে গেছে। তোমার প্রশ্ন পড়তে বুঝতেই বেশ কিছুটা সময় লেগে যাবে, তারপর দেখবে কোনো একটা প্রশ্ন তাতে অনেকটা সময় দিয়ে দিয়েছো, শেষের দিকে দেখবে টাইমার কুলোচ্ছেই না বাকি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাই এই ভুলটা একেবারেই করো না। অতি অবশ্যই সময় ধরে লেখা অভ্যাস করো, বানানের ওপর গুরুত্ব দাও, আর পরীক্ষক যাতে বুঝতে পারেন সেইভাবে লেখার চেষ্টা করো। মানে দেবনাগরী খুব সুন্দর ছাপা অক্ষর হতে হবে এরকম নয়, বোঝার উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখার অভ্যাস করো। তো এই কথাগুলো আমার মনে হয়েছে তোমাদের জানানো দরকার, কারণ 4th সেমিস্টারের রেজাল্ট তোমাকে ভালো করতেই হবে এবং প্র্যাকটিক্যালটাও ভালো করতে হবে। তো তোমাদের 4th সেমিস্টারের সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক বহু ক্লাস কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড হয়ে গেছে এবং সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের ভান্ডার 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কি কি প্রশ্ন তোমাকে করতে হবে সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে। তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের অডিও আকারেও দেওয়া হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি পেয়ে যাবে। সামনের দিনগুলোতে তোমাদের জন্য আরো অনেক অনেক ক্লাস আসতে চলেছে, অধ্যায় ভিত্তিক ভাবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আসতে চলেছে। সেগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এবং দেখতে হবে। আর তোমার ঠিক কি কি প্রয়োজন রয়েছে সেগুলো তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো। কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানে তুমি মন খুলে তোমার চাহিদাটা জানাতে পারো যে এই ধরনের ক্লাস তুমি পেতে চাইছো বা এরকম সাজেশনগুলো চাইছো, কি কি তোমার লাগবে সেটাও কিন্তু তুমি জানাতে পারো। এই যে কথাগুলো তোমাদের বললাম সেটা থেকে তোমার কি উপকার হতে পারে বলে মনে হচ্ছে সেটাও তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো। উপস্থাপনাটা শেষ করছি আজকের মতো এখানেই। তবে ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দিও। নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য হয় কোনো ক্লাস ভিডিও বা এরকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।